হঠাৎ এক উৎকণ্ঠ হাসি সারা ঘর রিডি করে উঠল। আপনাদের কি কখনো মনে হয়েছে আপনার খাটের তলায় কোনো এক পারলৌকিক বা অতিপ্রাকৃতিক কেউ অবস্থান করছে? মনে হয়েছে কি? তাহলে আজকে এই গল্পটি আপনাদের জন্য শুরু করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে রচিত ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছক্কা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশকে দেখে ওর জামা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ হম্বিতম্বি হয়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন, মাই গড, আমি তো তোমাকেই খুঁজছিলাম। তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গিয়েছিলে একটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি একটু বিশেষ ব্যস্ত। তা সে বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকে আমার সঙ্গে যেতে হবে, বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না বললে তো শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধ করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক ও রহস্যজনক চীনেদেশীর খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম। তা রহস্যজনক শব্দটার মানে কি? এটাই তো আমার ভাবিয়ে তুলেছে, কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলিটা। সন্ধ্যার স্মৃতির আলোকে এই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনাপল্লীর চীনা আবহাওয়ার রহস্যজনক ঘাট। সতীশের হাত ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকানে দিয়ে উঠল। ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে আবার কখনো ফিরে যাবে নাকি? গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছের ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্য উৎকট গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অজস্র যন্ত্রণায়। নাকে রুমাল দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় টানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটি অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত রইল না। পাশে একটা চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড, তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। এমন বাড়ি
আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বের করে দাঁড়িয়েছিল। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ি ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু হয়ে আসলাম, সেখানে তো কারোর ছাঁ পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান ছিল। নানান জাতীয় লোক সেখানে সমাবেত হয়েছিল। এতগুলো লোক, কিন্তু কারোর মুখে একটিও কথা নেই। সূচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনে উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজলির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্বোধ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয় দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক এই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য এবং অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের জ্ঞান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। এই সামান্য এক কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলেই কি যে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগেই এই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজলো। যে দেখল সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। আমার যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে, এ ব্যাপার কি? বিপদ, বিপদ, বিপদ। কিসের বিপদ? এই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, এটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি। এই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মাঝরাতে তার মনে হলো কে যেন হাতটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, হাত ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের এক বিশেষ শব্দে সারা ঘরখানা যেন থমথম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে সে আলো জ্বালল। না, সব কিছু নিস্তব্ধ, নিথর। কোথাও একটু শব্দ নাই। সে আবার শুয়ে পড়ল। এবার আলো আর সে নেভালো না। ভোর রাত্রে কার দুর্বোধ্য কণ্ঠস্বরে বিলাপ শব্দধ্বনিতে তার চেতনা ফিরে এলো। এ যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল।
আমি বললাম, বলেছিলাম তো তোমার প্রথমেই, ও খাট কিনার কাজ নেই, যেমন তোমার রোগ। এবার বোঝো। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে। দেখি তোর গলদ কোথায়। আর আমার আপিস? পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধ্যেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল। সে সল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। কিরে, তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না না, দিনের বেলায় কোনো গন্ডগোল হয়নি। খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুকে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমশ বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। একটু শব্দেই থেকে থেকে চমকে উঠছিলাম। এই বুঝি সেই অপদেবতা আমার গলাটি দিলে টিপে। কাদের বাড়িতে দূর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তা ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধর্মর করে উঠে বসলো। ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, ও, যা ভয় পেয়ে গেছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমার জাগতে হবে না। তুমি ঘুমাও, আমি জেগে বসে আছি। না না না, আমার ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুমও আমার হবে না আদৌ। ভেতু কোথাকার। তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিস্তব্ধে জেগে রইলাম। কেউ একটিও কথা কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল। বোধহয় তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছিল। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নেমে গেল। আমরা সস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো এ যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকণ্ঠ হাসি সারা ঘর রিডি করে উঠল। এমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট হাসি! বোধ হলো কেউ যেন ঠিক দরজার কাছে এসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার ওপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজাটা ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বেশ আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের উপর দিয়ে সেই বিলাপ ধ্বনি
আর নড়ল না। তার কান্না যেন হাতটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সন্ধান করল, যার ফলে আমাদের সমস্ত শরীর যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো এ যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল। কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়াও দিল না। সহসা সেই খাটটা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগতিক নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করে মরছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভিতর টনটন করতে লাগলো। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান ফিরিয়ে গেল। তারপর কথা দিয়ে যে কি হয়ে গেল তাহা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়া হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে তখন গভীর রাতে টিমটিম করে একটি দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটি ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগপাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল ওই তার স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর চেয়ে 4 গুণ। একটি মস্ত টুলের উপর বসে সে দুলছিল। তার পাশে আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আজ সমুদ্র 13 নদী পার করে এইটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। বৃদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো সেই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধহয় সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটা মাথাটা বিছানায় লুটিয়ে এলো, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল দেখলাম এর আলো চারিদিকে ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? তুমি এখন নিচের ঘরে। সতীশের তো এখনো জ্ঞান হয় নাই। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনেই সদর দরজায় এসে মাটিতে পড়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গিয়েছেন ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমার মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলতে লাগলো। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনাশী খাটটা বিদায় করো বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়িতে ছেয়ে গেল। খাটটা শেষ পর্যন্ত বিক্রি হলো 2000 টাকায়।
এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাঝখান থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে, এই অতীত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো মতেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজও অতৃপ্ত রয়েছে, না এখনো সেই খাটের পিছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরছে? আজকে আপনারা শুনলেন এইচএসপি ক্লাসিক্স প্রেজেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভৌতিক পালঙ্ক। আজকে গল্পের কথক আমি নিকোলাস। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে পরের গল্পে। ততদিন কিপ লিসনিং টু এইচএসপি স্টুডিও। ধন্যবাদ।